বৃষ্টির দিনে ছেলে আমাকে ছাতার নিচে আগলে রাখতে চায় জীবনভর। আমি বিশ্বাস করতে পারছিলাম না যখন সে বলল, মা, এভাবেই সারা জীবন তোমাকে আগলে রাখতে চাই, বৃষ্টি থেকে, রোদ থেকে, সব বিপদ থেকে। তুমি আমার হও, আমার স্ত্রী হও। বিয়ে করো আমাকে গি। বৃষ্টির দিনে ছেলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিল। সকাল থেকেই অসুস্থ ছিলাম, জ্বর কাশি। ছেলে বলল, চলো মা, ডাক্তার দেখিয়ে আসি। আমি রাজি হলাম। বাড়ি থেকে বের হওয়ামাত্র জোরে বৃষ্টি নামল। ছেলের হাতে ছাতা ছিল। সে আমাকে ভিজতে দেবে না, আমাকে ছাতা দিয়ে আগলে রাখল। জ্বরে অসুস্থ মাকে ভিজতে দেবে না, স্বাভাবিক। আমি ওর ছাতার নিচে দাঁড়ালাম। লিফটে ওঠার সময় সে আমার দিকে তাকিয়ে হঠাৎ এই কথাগুলো বলল। ভেজা শাড়ি থেকে পানি ঝরছিল, আমি ছাতার পাশে সরে দাঁড়ালাম। বিশ্বাস করতে পারছিলাম না যে আমার ছেলে আমাকে এই কথা বলছে। কি বলছিস তুই? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। লিফটে অন্য লোকজন আছে, চেঁচাতে পারলাম না। সত্যি বলছি মা, ছেলে আমার হাত ধরল। আমি তোমাকে ভালোবাসি, একজন পুরুষ যেমন একজন নারীকে ভালোবাসে সেভাবে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অন্বেষা মজুমদার। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম সমীর মজুমদার, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অভিক আর তনিমা। অভিক ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। তনিমা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমার জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যা শুনলে আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না। তবে এটি সত্যি, একদম সত্যি। আমি নিজেও কখনো ভাবিনি যে আমার সাথে এমন কিছু ঘটতে পারে। সেদিন ছিল শনিবার। সকাল থেকেই বৃষ্টি পড়ছিল। আকাশ মেঘলা, চারদিকে একটা ভিজে গন্ধ। আমি রান্নাঘরে সকালের নাশতা বানাচ্ছিলাম। হঠাৎ করেই আমার ছেলে অভিক আমার কাছে এসে দাঁড়াল। মা, তোমাকে একটা কথা বলবো। সে কেমন যেন অন্যমনস্ক দেখাচ্ছিল। কি রে? কি হয়েছে তোর? আমি জিজ্ঞেস করলাম, হাতে তখনও লুচি বেলার বেলুন। মা, আমি সিদ্ধান্ত নিয়েছি, সে বলল। কি সিদ্ধান্ত? আমি ঠিক করেছি, আমি আর পড়াশোনা করব না, অভিক বলল। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কি বলছিস তুই? পড়াশোনা করবি না মানে? তোর তো কলেজ চলছে কি? আমি একটা কাজ পেয়েছি মা। একটা বড় অফার। আমি লুচি বেলা বন্ধ করে হাত মুছে ফেললাম। কি কাজ? কোথায়? বিদেশে। লন্ডনে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। লন্ডন? কবে থেকে তুই লন্ডন যাওয়ার কথা ভাবছিস? আর তোর বাবাকে কিছু বলেছিস? না, এখনো বলিনি। তোমাকে প্রথম বলতে চাইলাম। অভিক আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতে কেমন যেন একটা রহস্য লুকিয়েছিল। আমার মনে হল সে আমাকে পুরো সত্যটা বলছে না। কিন্তু তুই তো এখনো পড়াশোনা শেষ করিসনি। কি কাজ পেলি তুই? কারা তোকে অফার দিয়েছে? একটা গেমিং কোম্পানি। ওরা আমার অনলাইন গেমিং প্রোফাইল দেখে ইমপ্রেসড হয়েছে। ওরা আমাকে তাদের টিমে জয়েন করতে বলেছে। প্রচুর টাকা দেবে মা। আমি নিজের পায়ে দাঁড়াতে পারব। তোমাদেরও সাহায্য করতে পারব। আমি তখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না। আমার ছেলে ১৯ বছর বয়সেই বিদেশে গিয়ে কাজ করবে? একটা গেমিং কোম্পানিতে? তোর বাবাকে আগে বলতে হবে। উনি কখন ফিরবেন অফিস থেকে? আজ লেট হবে। কিন্তু মা, আমাকে কাল সকালেই রেসপন্স দিতে হবে। টাইম কম। এত তাড়াহুড়ো কেন? কোনো সিরিয়াস কোম্পানি এভাবে হু হু করে লোক নেয় না। এটা একটা সিক্রেট প্রজেক্ট মা। ওরা একটা নতুন গেম লঞ্চ করছে, তাই দ্রুত টিম বানাচ্ছে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আচ্ছা, তোর বাবা এলে কথা বলবো। কিন্তু আমার মনে হয় না তিনি রাজি হবেন। অভিক চলে গেল তার রুমে। কিন্তু আমার মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করতে থাকল। কিছু একটা ঠিক নেই। আমি ফোন করলাম আমার স্বামী সমীরকে। হ্যালো। সমীর ফোন ধরল। শোনো, অভিক একটা অদ্ভুত কথা বলছে। ও নাকি পড়াশোনা ছেড়ে লন্ডনে কাজ করতে যাবে, কোনো গেমিং কোম্পানিতে। ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর সমীর বলল, কি? ও এসব কি বলছে? ওর তো পরীক্ষা আসছে।
তাই তো। আমারও সন্দেহ হচ্ছে। তুমি একটু আগে ফিরে এসো আজ। আচ্ছা, আমি চেষ্টা করছি। তুমি ওকে বোঝাও। ফোন রেখে আমি অবিকের রুমের দিকে গেলাম। দরজাটা ভেজানো ছিল। আমি ধীরে দরজা ঠেলে ভেতরে উকি দিলাম। অবিক ল্যাপটপের সামনে বসে কারো সাথে চ্যাট করছিল। আমি দরজার ফাঁক দিয়ে দেখতে চেষ্টা করলাম স্ক্রিনে কি লেখা আছে, কিন্তু এত দূর থেকে পড়া যাচ্ছিল না। অবিক, আমি ডাকলাম। সে চমকে উঠে ল্যাপটপের স্ক্রিন বন্ধ করে দিল। হ্যাঁ মা? কিছু বলবে? না, এমনি। তোর জন্য চা দেব? না, আমি এখন ব্যস্ত আছি। পরে খাবো। আমি দরজা বন্ধ করে চলে এলাম, কিন্তু আমার সন্দেহ আরও বেড়ে গেল। অবিক আমাদের থেকে কিছু লুকাচ্ছে। আমি সিদ্ধান্ত নিলাম ওর ল্যাপটপটা একবার দেখতে হবে। দুপুরে অবিক যখন তার বন্ধুদের সাথে দেখা করতে বাইরে গেল, আমি তার রুমে ঢুকলাম। ল্যাপটপটা বন্ধ ছিল, কিন্তু সৌভাগ্যবশত আমি ওর পাসওয়ার্ড জানতাম। পিছনে অনেকবার দেখেছিলাম যখন ও টাইপ করত। ল্যাপটপ চালু করে আমি ওর ইমেইল এবং চ্যাট হিস্ট্রি দেখতে লাগলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, কোনো গেমিং কোম্পানির সাথে কোনো যোগাযোগের চিহ্ন ছিল না। বরং আমি দেখলাম ও কারো সাথে নিয়মিত চ্যাট করছে, একজন মহিলার সাথে। নাম কৃষ্ণা সেন। আমি চ্যাট পড়তে লাগলাম এবং আমার চোখ কপালে উঠল। কৃষ্ণা অবিককে লন্ডনে যেতে বলছে। কিন্তু কোনো চাকরির জন্য নয়, বরং অন্য কারণে। ভদ্রমহিলা লিখেছেন, তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে। তুমি যে গুপ্তধনের কথা বলেছিলে সেটা সত্যি। আমার গবেষণা শেষ। আমি প্রমাণ পেয়েছি। তোমার দাদুর ডায়েরিতে সব আছে। লন্ডনে এসে আমার সাথে দেখা করো। আমরা একসাথে গুপ্তধন উদ্ধার করব গো। গুপ্তধন? দাদুর ডায়েরি? কি সব বাজে কথা! আমার ছেলে লন্ডনে যেতে চায় এই সব অবাস্তব গল্প শুনে? কৃষ্ণা সেনকে? কিভাবে সে আমার ছেলের সাথে যোগাযোগ করল? আমি আরও দেখলাম অবিক তার বাবার অফিসের ড্রয়ার থেকে একটি পুরনো ডায়েরি চুরি করেছে। সেটাই নাকি তার দাদুর ডায়েরি, যেখানে কোনো গুপ্তধনের সন্ধান আছে। আমি অবাক হয়ে গেলাম। আমি কখনো শুনিনি যে সমীরের বাবার কোনো গুপ্তধন ছিল। এ কোন গল্প? আমি ল্যাপটপ বন্ধ করে দিলাম এবং ফোন করলাম সমীরকে। শোনো, ব্যাপারটা গুরুতর। অবিক কোনো গেমিং কোম্পানিতে যাচ্ছে না। কোনো কৃষ্ণা সেন নামের মহিলা ওকে বলেছে তোমার বাবার কোনো গুপ্তধন আছে, আর সেটা খুঁজতে ওকে লন্ডনে যেতে হবে। সমীর একটু চুপ থেকে বলল, কি? কৃষ্ণা সেন? ও আমার ঈশ্বর! আমি এখনই বাড়ি আসছি। সমীরের প্রতিক্রিয়া দেখে আমি আরও অবাক হলাম। মনে হল সে এই নাম চেনে। 1 ঘণ্টার মধ্যে সমীর বাড়ি ফিরে এল। তার মুখ গম্ভীর। অবিক কোথায় সে জিজ্ঞেস করল। বন্ধুদের সাথে বেরিয়েছে। ওকে এখনই ফোন করো। বলো যে ও যেন এখনই বাড়ি ফিরে আসে। এটা জরুরি। আমি অবিককে ফোন করলাম, কিন্তু সে ফোন ধরল না। আমি মেসেজ করলাম, বাবা এসেছেন। তোকে জরুরি দরকার। এখনই বাড়ি ফিরে আইগু। সমীর পায়চারি করতে লাগল। কৃষ্ণা সেন? কৃষ্ণা সেন সে বারবার বলতে লাগল। কে এই মহিলা? আমি জিজ্ঞেস করলাম। সমীর আমার দিকে তাকাল। আমার বাবার প্রথম স্ত্রী। আমি শক খেলাম। কি? তোমার মা তো? হ্যাঁ, সুপ্রিয়া আমার মা। কিন্তু বাবার প্রথম বিয়ে হয়েছিল কৃষ্ণার সাথে। আমি জন্মের আগেই তারা আলাদা হয়ে যান। কৃষ্ণা একজন পুরাতত্ত্ববিদ ছিলেন। বাবার সাথে তার দেখা হয়েছিল একটা প্রাচীন মন্দির খনন করার সময়। কিন্তু গুপ্তধনের গল্প? এটা কি সত্যি? সমীর একটা দীর্ঘশ্বাস ফেলল। আমিও পুরোটা জানি না। বাবা মারা যাওয়ার আগে আমাকে একটা ডায়েরি দিয়েছিলেন। বলেছিলেন, এটা নিরাপদ জায়গা রেখে দিও। যখন সময় আসবে তখন খুলে দেখিস। আমি সেই ডায়েরি অফিসের ড্রয়ারে রেখেছিলাম। আমি কখনো সেটা খুলে দেখিনি। পারিনি। এখন মনে হচ্ছে অবিক সেটা চুরি করেছে। কিন্তু কিভাবে কৃষ্ণা সেন অবিকের সাথে যোগাযোগ করল? আমার ধারণা কৃষ্ণা বাবার মৃত্যুর খবর পেয়েছিলেন। তিনি জানতেন বাবার কাছে কিছু আছে। এবং সম্ভবত তিনি অবিককে খুঁজে বের করেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ঠিক সেই সময় আমরা শুনলাম দরজা খোলার শব্দ। অবিক ফিরে এসেছে। মা? বাবা? কি হয়েছে? সে জিজ্ঞেস করল আমাদের উদ্বিগ্ন মুখ দেখে। তোমার দাদুর ডায়েরি কোথায়? সমীর সরাসরি জিজ্ঞেস করল।
এবং কৃষ্ণা সেনের সাথে তোমার যোগাযোগ কিভাবে হল? অভিকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তোমরা কিভাবে জানলে? সেটা মুখ্য নয়, আমি বললাম। তুমি আমাদের কাছে সত্যি কথা লুকিয়েছ। তুমি কোনো গেমিং কোম্পানিতে যাচ্ছিলে না। তুমি লন্ডনে কোনো গুপ্তধন খুঁজতে যাচ্ছিলে একজন অচেনা মহিলার কথায় গু। কৃষ্ণা অচেনা নন, মা। তিনি আমার দাদির বোন। আমার বড়দিদা, অভিক বলল। আমি তাকে ছোটবেলায় দেখেছি, ভারতে গিয়েছিলাম যখন গু। সমীর চমকে উঠল। কি? তিনি তোমার দাদির বোন? কিন্তু আমার বাবা তো কৃষ্ণাকে বিয়ে করেছিলেন গু। না বাবা, তুমি ভুল জানো। কৃষ্ণা দিদা তোমার বাবার স্ত্রী ছিলেন না। তিনি ছিলেন তোমার মায়ের বোন, তোমার বাবার নন্দ। তারা একসাথে প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা করতেন। তিনি দাদার ডায়েরি সম্পর্কে জানতেন গু। সমীর বিস্মিত হয়ে গেল। কিন্তু আমার মা তো কখনো তার বোনের কথা বলেননি গি। কারণ তারা ঝগড়া করেছিলেন। কৃষ্ণা দিদা চাইতেন দাদু যেন তার গবেষণার ফলাফল প্রকাশ করেন। কিন্তু দাদু তা করেননি। তিনি চেয়েছিলেন গুপ্তধনের খবর গোপন রাখতে গু। কিন্তু কি সেই গুপ্তধন, আমি জিজ্ঞেস করলাম। আর সেটা কোথায়? অভিক তার ব্যাকপ্যাক থেকে একটি পুরনো ডায়েরি বের করল। এখানে সব লেখা আছে। দাদু একটি প্রাচীন মন্দিরের সন্ধান পেয়েছিলেন, যেখানে 1000 বছরের পুরনো একটি মূর্তি আছে। সেই মূর্তি কেবল একটি সাধারণ শিল্পকর্ম নয়। এর পেছনে একটি গোপন কক্ষ আছে, যেখানে প্রাচীন গানের পুঁথি রাখা আছে। সেই পুঁথিতে এমন সব রহস্য আছে যা আধুনিক বিজ্ঞানকেও চমকে দিতে পারে গু। কোথায় সেই মন্দির? সমীর জিজ্ঞেস করল। ভারতে নয়, লন্ডনে গু। লন্ডনে? কিন্তু কিভাবে একটি প্রাচীন ভারতীয় মন্দির লন্ডনে থাকবে? ব্রিটিশরা যখন ভারত শাসন করত, তখন তারা অনেক প্রাচীন সম্পদ নিয়ে গিয়েছিল লন্ডনে। সেই মন্দিরের মূর্তিও তারা নিয়ে গিয়েছিল। এখন সেটা ব্রিটিশ মিউজিয়ামে আছে, কিন্তু কেউ জানে না এর পেছনে কি আছে গি। সমীর আর আমি একে অপরের দিকে তাকালাম। এ কি অবিশ্বাস্য গল্প! তাহলে কৃষ্ণা দিদা আমাকে লন্ডনে ডেকেছেন, কারণ তিনি চান আমি তাকে সাহায্য করি সেই মূর্তির রহস্য উদ্ঘাটন করতে, অভিক বলল। তিনি একজন প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ। তিনি একটি টিম গঠন করেছেন। আমাকেও সেই টিমে যোগ দিতে বলেছেন, কারণ আমিই দাদুর একমাত্র বংশধর গো। কিন্তু তুমি তো একজন ছাত্র, আমি বললাম। তুমি কি করে একটি প্রত্নতাত্ত্বিক অভিযানে যোগ দেবে? মা, আমি ছোট নই। আমি 19 বছর বয়সী। আমি নিজের সিদ্ধান্ত নিতে পারি গু। না, তুমি যেতে পারবে না, সমীর বলল। এটা বিপজ্জনক হতে পারে। যদি সত্যিই কোনো গুপ্তধন থাকে, তাহলে অনেক লোক সেটা নিয়ে লড়াই করবে। আমি নিজেই কৃষ্ণার সাথে কথা বলব গু। কিন্তু বাবা গু। অভিক প্রতিবাদ করল। না অভিক, আমার কথা শেষ করতে দাও, সমীর দৃঢ় কণ্ঠে বলল। আমি নিজেই কৃষ্ণার সাথে যোগাযোগ করব এবং এই ব্যাপারে কথা বলব। যদি সত্যিই আমার বাবার কোনো গবেষণা থাকে যা গুরুত্বপূর্ণ, তাহলে আমরা একসাথে কাজ করব। কিন্তু তোমার জীবন বিপন্ন করে নয় গ। বাবা, তুমি বুঝতে পারছ না, অভিক হতাশ দেখাচ্ছিল। কৃষ্ণা দিদা বলেছেন, এখন যদি আমরা এ কাজ না করি, তাহলে অন্য লোকেরা করবে। তারা ইতিমধ্যেই কিছু সন্ধান পেয়েছে গি। কারা? আমি জিজ্ঞেস করলাম। অন্য একটি গবেষণা দল। তারা জানে যে মূর্তিটি বিশেষ। তারা এটিকে কিনতে চাইছে ব্রিটিশ মিউজিয়াম থেকে গি। সমীর চিন্তিত দেখাচ্ছিল। এটা সত্যি হতে পারে। আমার বাবা সবসময় বলতেন তার গবেষণা থেকে কিছু লোক তাকে হুমকি দিয়েছিল গু। আমি সমীরের হাত ধরলাম। এখন আমাদের কি করা উচিত? সমীর কিছুক্ষণ চিন্তা করল। আমরা সবাই একসাথে যাব লন্ডনে গিয়ে। কি? আমি চমকে উঠলাম। হ্যাঁ। অভিক একা যাবে না। আমরা পরিবার হিসেবে একসাথে এই রহস্য সমাধান করব। আমি কৃষ্ণার সাথে যোগাযোগ করব এবং তাকে বলব যে আমরা সবাই আসছি। অভিকের মুখে হাসি ফুটে উঠল। সত্যি বাবা? তোমরা আমার সাথে যাবে? হ্যাঁ। কিন্তু একটা শর্তে। তোমার পরীক্ষা শেষ করে যাবে। আর আমরা সবকিছু আইনি পদ্ধতিতে করব। আমি এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না যে আমরা সত্যিই একটি গুপ্তধনের খোঁজে যাচ্ছি। এটা যেন কোনো চলচ্চিত্রের গল্প। আমরা কবে যাব? আমি জিজ্ঞেস করলাম। অভিকের পরীক্ষা কবে শেষ হচ্ছে? আগামী মাসে। জুনের শেষে গু। তাহলে জুলাইয়ের প্রথম সপ্তাহে আমরা যাব।
ততদিনে আমি কৃষ্ণার সাথে যোগাযোগ করে সবকিছু ব্যবস্থা করব। সেদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি সমীরকে জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে একটা গুপ্তধন আছে? সমীর একটু হেসে বলল, আমি জানি না। আমার বাবা একজন প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ ছিলেন। তিনি অনেক গবেষণা করেছেন। হতে পারে তিনি সত্যিই কিছু আবিষ্কার করেছিলেন। কিন্তু যাই হোক, আমি বুঝতে পারছি অভিক আমাদের থেকে লুকিয়ে চলে যাবে যদি আমরা তাকে না যেতে দেই। তাই আমরা একসাথে যাব গো। আচ্ছা, আমি বললাম। তবে আমি তনিমাকে নিয়ে ভাবছি। ওকে কে দেখবে? আমার মাকে ফোন করব। তিনি এসে থাকতে পারবেন ঘ। পরবর্তী কয়েক সপ্তাহে আমাদের বাড়িতে একটা অদ্ভুত উত্তেজনা বিরাজ করতে লাগল। অভিক তার পরীক্ষার জন্য পড়াশোনা করছিল, কিন্তু প্রায়ই কৃষ্ণার সাথে চ্যাট করত। সমীরও কৃষ্ণার সাথে যোগাযোগ করেছিল এবং তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। কৃষ্ণা নিশ্চিত করেছিলেন যে তারা একসাথে কাজ করবেন। আমরা লন্ডনের টিকিট বুক করলাম এবং হোটেল রিজার্ভ করলাম। আমি তনিমাকে বুঝিয়ে বললাম যে আমরা কিছুদিনের জন্য বিদেশে যাচ্ছি এবং তার দাদি আসবেন তাকে দেখাশোনা করতে। তনিমা প্রথমে একটু অভিমান করেছিল যে তাকে নিয়ে যাচ্ছি না, কিন্তু যখন আমি বললাম যে ফিরে এসে তার জন্য একটা বিশেষ উপহার নিয়ে আসব, তখন সে খুশি হয়ে গেল। অভিকের পরীক্ষা শেষ হওয়ার পর আমরা লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। আমি জানতাম এই যাত্রা আমাদের জীবন বদলে দিতে পারে। লন্ডন হিথ্রো বিমানবন্দরে পৌঁছে আমরা দেখলাম কৃষ্ণা আমাদের অপেক্ষায় আছেন। তিনি ৬০ বছর বয়সী একজন মহিলা, তবে খুবই উজ্জ্বল ও প্রাণবন্ত। তার চোখে একটা তীক্ষ্ণ দৃষ্টি ছিল, যা তার বুদ্ধিমত্তা প্রকাশ করছিল। সমীর, তুমি তোমার বাবার মতোই দেখতে হয়েছ, কৃষ্ণা বললেন সমীরকে জড়িয়ে ধরে। আর তুমি অন্বেষা, তোমার সম্পর্কে অনেক শুনেছি। আর এটা নিশ্চয়ই অভিক। আমরা সবাই তাকে অভিবাদন জানালাম। তিনি আমাদের তার গাড়িতে করে হোটেলে নিয়ে গেলেন। পথে তিনি আমাদের তার গবেষণার কথা বললেন। আমি ২০ বছর ধরে এই গবেষণা করছি, কৃষ্ণা বললেন। তোমার বাবা সমীর আমাদের সাহায্য করেছিলেন। তিনি মূর্তির রহস্য জানতেন, কিন্তু তিনি ভয় পেয়েছিলেন যে যদি এই জ্ঞান ভুল হাতে পড়ে তাহলে এটা বিপজ্জনক হতে পারে। তাই তিনি সবকিছু লিখে রেখেছিলেন তার ডায়েরিতে, যা তিনি তোমাকে দিয়েছিলেন গু। কিন্তু এমন কি আছে সেই পুঁথিতে যা এত বিপজ্জনক? আমি জিজ্ঞেস করলাম। কৃষ্ণা আমার দিকে তাকালেন। প্রাচীন ভারতীয়রা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অনেক উন্নত ছিলেন। তারা এমন কিছু প্রযুক্তি জানতেন যা আধুনিক বিজ্ঞানও এখনও আবিষ্কার করেনি। সেই পুঁথিতে সেই জ্ঞান রয়েছে গি। আমরা হোটেলে পৌঁছে আমাদের রুমে সেটেল হলাম। কৃষ্ণা আমাদের সাথে সন্ধ্যায় দেখা করার কথা বললেন, যখন তিনি আমাদের তার গবেষণাগারে নিয়ে যাবেন। আমার একটা ছোট্ট টিম আছে, কৃষ্ণা বললেন। আমরা একসাথে কাজ করছি। আজ রাতে তোমরা তাদের সাথে দেখা করবে গু। সন্ধ্যায় কৃষ্ণা আবার এলেন আমাদের নিতে। তিনি আমাদের নিয়ে গেলেন লন্ডনের একটি পুরনো ভবনে, যেখানে তার অফিস ছিল। সেখানে আমরা দেখলাম আরও ৩ জন লোক অপেক্ষা করছেন। এই হল ডা রবার্ট জনসন, তিনি একজন আর্কিওলজিস্ট, কৃষ্ণা আমাদের পরিচয় করিয়ে দিলেন। এই হল ডা সারা ওয়াটসন, তিনি প্রাচীন ভাষার বিশেষজ্ঞ। আর এই হল মাইকেল ব্রাউন, তিনি একজন সিকিউরিটি এক্সপার্ট। আমরা সবার সাথে পরিচিত হলাম। কৃষ্ণা আমাদের একটি বড় টেবিলের চারপাশে বসতে বললেন, যেখানে অনেকগুলো ম্যাপ ও ডকুমেন্ট ছড়ানো ছিল। আমরা এখন অফিসিয়ালি আমাদের অপারেশন হেরিটেজ শুরু করব, কৃষ্ণা ঘোষণা করলেন। আমাদের লক্ষ্য ব্রিটিশ মিউজিয়ামে রাখা প্রাচীন শিব মূর্তির পেছনে লুকানো গুপ্ত কক্ষ খুঁজে বের করা। ডা জনসন একটি প্রজেক্টর চালু করলেন এবং দেয়ালে মূর্তির ছবি প্রদর্শন করলেন। এই শিব মূর্তিটি খুবই অনন্য। এটি প্রায় ১৫০০ বছর পুরনো শুঙ্গ বংশের আমলের। কিন্তু এটির পিছনে একটি বিশেষত্ব আছে, তিনি মূর্তির পিছনের অংশ দেখালেন। এখানে কিছু ক্ষুদ্র চিহ্ন আছে, যা দেখতে কেবল একটি ডিজাইনের মতো, কিন্তু আসলে এটি একটি কোড গো। আমি সেই কোড ক্র্যাক করেছি, ডা ওয়াটসন বললেন। এটি প্রাচীন সংস্কৃত ভাষায় লেখা, কিন্তু একটি বিশেষ ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করা হয়েছে। এটি বলছে যে মূর্তির পেছনে একটি গুপ্ত কক্ষ আছে, যা কেবল একটি বিশেষ পদ্ধতিতে খোলা যাবে গু। মাইকেল ব্রাউন বললেন, আমাদের সমস্যা হল মূর্তিটি ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে, যেখানে সিকিউরিটি অত্যন্ত কঠোর। আমরা কিভাবে এটি পরীক্ষা করব? এখানেই আমরা একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করব, কৃষ্ণা বললেন। আমি মিউজিয়ামের কিউরেটরের সাথে কথা বলেছি।
আমি তাকে বলেছি যে আমরা মূর্তিটি পরীক্ষা করতে চাই একটি নতুন স্ক্যানিং টেকনোলজি ব্যবহার করে, যা মূর্তিকে ক্ষতিগ্রস্ত না করে এর আভ্যন্তরীণ গঠন দেখতে সাহায্য করবে। তারা রাজি হয়েছেন গু? কবে? সমীর জিজ্ঞেস করল। আগামীকাল সকালে। আমরা সবাই যাব। প্রত্যেকের একটি নির্দিষ্ট ভূমিকা থাকবে গি? অবিক উত্তেজিত দেখাচ্ছিল। আমার কি করতে হবে? কৃষ্ণা হাসলেন। তুমি আমার সহকারী হবে। তুমি আমাকে সাহায্য করবে স্ক্যানিং ডিভাইস সেট করতে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি হবে শুধুমাত্র ব্যক্তি যিনি জানেন কিভাবে গুপ্ত কক্ষ খুলতে হয় গ। আমি? অবিক অবাক হয়ে বলল। হ্যাঁ। তোমার দাদুর ডায়েরিতে একটি বিশেষ মন্ত্র আছে যা বলে কিভাবে কক্ষটি খুলতে হয়। সেই মন্ত্রটি শুধুমাত্র রাজবংশের সদস্যরাই উচ্চারণ করতে পারতেন। আর তুমি হলে তোমার দাদুর বংশধর, রাজবংশের রক্ত তোমার শিরায় প্রবাহিত হচ্ছে গি। সমীর বলল, কিন্তু আমিও তো তার বংশধর গু। হ্যাঁ, কিন্তু অবিক তার প্রপৌত্র। প্রাচীন ঐতিহ্য অনুসারে চতুর্থ প্রজন্মের সদস্যই পবিত্র মন্ত্র উচ্চারণ করতে পারেন ঘু। আমি বিমূঢ় ছিলাম। এসব কি অদ্ভুত কথা! আমি সমীরের দিকে তাকালাম, যিনি সমানভাবে বিস্মিত দেখাচ্ছিলেন। আসল প্রশ্ন হল, আমি জিজ্ঞেস করলাম, যদি আমরা সত্যিই গুপ্ত কক্ষ খুঁজে পাই এবং সেখানে থাকা পুঁথি পাই, তাহলে সেই জ্ঞান কি আমরা বিশ্বের সাথে শেয়ার করব? নাকি এটি গোপন রাখব, যেমন অবিকের দাদু করেছিলেন? সবাই নীরব হয়ে গেল। কৃষ্ণা দীর্ঘশ্বাস ফেললেন। এটি একটি কঠিন প্রশ্ন, অন্বেষা। তোমার শ্বশুর বিশ্বাস করতেন যে এই জ্ঞান খুব শক্তিশালী এবং ভুল হাতে পড়লে বিপজ্জনক হতে পারে। কিন্তু আমি বিশ্বাস করি জ্ঞান কখনো গোপন রাখা উচিত নয়। এটি মানবজাতির সম্পদ। আমরা এই জ্ঞান দায়িত্বশীলভাবে শেয়ার করব, যাতে এটি মানবতার উন্নতিতে সাহায্য করে কি। পরের দিন সকালে আমরা সবাই ব্রিটিশ মিউজিয়ামে গেলাম। কৃষ্ণা ও তার টিম আগে থেকেই সব ব্যবস্থা করেছিলেন। আমাদের একটি প্রাইভেট রুমে নিয়ে যাওয়া হল, যেখানে শিব মূর্তিটি রাখা ছিল। মূর্তিটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এটি প্রায় ৩ ফুট উঁচু, কালো পাথরে তৈরি এবং অসাধারণ সুন্দর। শিবের মুখে একটি শান্ত হাসি ছিল, যেন তিনি হাজার বছর ধরে একটি গোপন রহস্য লুকিয়ে রেখেছেন। ডাগ জনসন তার স্ক্যানিং ডিভাইস সেট করলেন। এটি একটি বিশেষ 3D স্ক্যানার ছিল, যা মূর্তির ভেতরের গঠন দেখতে সাহায্য করবে। অবিক তাকে সাহায্য করল ডিভাইস সেট করতে। এখন স্ক্যান শুরু করুন, কৃষ্ণা নির্দেশ দিলেন। স্ক্যানিং শুরু হল। আমরা সবাই একটি মনিটরে দেখছিলাম, যেখানে মূর্তির 3D ইমেজ ধীরে ধীরে তৈরি হচ্ছিল। অবিক উত্তেজনায় ফুলে উঠছিল। সমীর অধৈর্য হয়ে দেখছিলেন। আমি নিজেও কেমন যেন উত্তেজিত বোধ করছিলাম। দেখুন, ডা ওয়াটসন চিৎকার করে উঠলেন। মূর্তির পেছনে একটি ফাঁকা জায়গা আছে। সত্যি, মনিটরে দেখা গেল যে মূর্তির পিঠের দিকে একটি ছোট্ট কক্ষ আছে, যেটি বাইরে থেকে কোনোভাবেই বোঝা যায় না। কিন্তু সেখানে যাওয়ার কোনো পথ নেই, মাইকেল বললেন। কোনো দরজা নেই? আছে, অবিক বলল। মূর্তির পেছনে দেখুন, ওই ক্ষুদ্র চিহ্নগুলো। আমি দাদুর ডায়েরি থেকে জানি এগুলো আসলে একটি লুকানো যন্ত্র। যদি সঠিক পদ্ধতিতে এগুলোকে চাপ দেওয়া হয়, তাহলে গুপ্ত কক্ষ খুলে যাবে গু। তুমি জানো কিভাবে এটি করতে হয়? কৃষ্ণা জিজ্ঞেস করলেন। হ্যাঁ। দাদু ডায়েরিতে লিখেছেন। অবিক তার ব্যাগ থেকে ডায়েরিটি বের করল এবং একটি পৃষ্ঠা খুলল। সেখানে একটি ডায়াগ্রাম আঁকা ছিল, যা দেখাচ্ছিল কোন ক্রমে ও কতটা চাপ দিয়ে চিহ্নগুলো টিপতে হবে। কিন্তু সমীর বাধা দিলেন, আমরা কি এই প্রাচীন মূর্তি নিয়ে এমন পরীক্ষা করতে পারি? এটি তো ঐতিহাসিক সম্পদ। আমরা খুব সাবধানে কাজ করব, কৃষ্ণা আশ্বাস দিলেন। আমাদের এখন সুযোগ আছে এবং আমাদের এটি নিতে হবে। পরে হয়তো দেরি হয়ে যাবে গু। ঠিক আছে, সমীর রাজি হলেন। কিন্তু খুব সাবধানে গু। অবিক, কৃষ্ণা এবং ডা জনসন মূর্তির কাছে গেলেন। অবিক সাবধানে মূর্তির পিছনে হাত রাখল, যেখানে সূক্ষ্ম চিহ্নগুলো ছিল। প্রথমে এই চিহ্নটি, তারপর এটি, তারপর এটি। অবিক ডায়েরির নির্দেশ অনুসারে চিহ্নগুলো টিপতে লাগল। হঠাৎ একটি ক্ষীণ শব্দ হল, যেন কোনো পুরনো যন্ত্র নড়ে উঠেছে। আমরা সবাই নিঃশ্বাস বন্ধ করে রেখেছিলাম। অবিক শেষ চিহ্নটি টিপল এবং আশ্চর্যজনকভাবে মূর্তির পিছনের একটি ছোট্ট অংশ খুলে গেল, একটি ছোট্ট গোপন কক্ষ প্রকাশ করে। ঈশ্বর! কৃষ্ণা বিস্ময়ে চিৎকার করে উঠলেন। এটা সত্যি! অবিক সাবধানে হাত ঢুকিয়ে সেই গোপন কক্ষ থেকে একটি ছোট্ট মেটা